নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা নিয়ে আসছি লাস্ট 10 বছরের যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। তো সমস্ত প্রশ্নগুলোর আজকে আমাদের পার্টগুলো থাকছে। তো অবশ্যই কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। শেষের যে আমাদের লাস্ট যে কোশ্চেনগুলো হয়েছিল, লাস্ট যে ক্লাসটা হয়েছিল, সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে রাখবে। সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে আমাদের স্ট্যাটিক জিজ্ঞাসা ছিল সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো চলো, আজকের আমাদের ক্লাস কিন্তু থাকছে। অবশ্যই তোমাদের টার্গেট এনটিপিসি রয়েছে। টার্গেট এনটিপিসি 2024-25-এর যে এক্সাম, সেখানে কিন্তু তোমাদের ফার্স্ট উইক থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই এনটিপিসির এক্সাম। ঠিক আছে, আর মাত্র 1 মাস কিন্তু তোমাদের টাইম রয়েছে। তো অবশ্যই তোমরা যারা যারা এখনও পর্যন্ত তোমরা আগের ক্লাসগুলো দেখোনি, তাড়াতাড়ি করে নাও এবং আগের ক্লাসগুলো ফটাফট দেখে নাও। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ক্লাস শুরু হবে। তার আগে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবে এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, যারা এখনও নতুন আছো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো চলো আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে। এখান থেকে ফার্স্ট আমাদের কোশ্চেন রয়েছে, নেহরু গোল্ড কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত? কোন খেলার সাথে যুক্ত এই নেহরু গোল্ড কাপ? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। ফুটবলের সাথে সম্পর্কিত এই নেহরু গোল্ড কাপ। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, ডায়েট এটি কোন দেশের পার্লামেন্টের নাম? তো ডায়েট এটি কোন দেশের পার্লামেন্টের নাম? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। পরবর্তী প্রশ্ন আছে, তার আগে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। বাংলাদেশের যে আমাদের পার্লামেন্টগুলো রয়েছে, আমাদের বিভিন্ন দেশের কিন্তু পার্লামেন্ট বিভিন্ন নাম আছে। ঠিক সেরকম বাংলাদেশের কিন্তু পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। পাকিস্তানের যে আমাদের রয়েছে সেটা হচ্ছে সেনেট রয়েছে এবং ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয়। আফগানিস্তানের যে পার্লামেন্ট রয়েছে তার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। শ্রীলঙ্কার পার্লামেন্টের নাম পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা। মালদ্বীপের যে পার্লামেন্ট রয়েছে তার নাম পিপলস যে আমাদের মজলিস রয়েছে। ঠিক আছে, বিশেষত মজলিস। জাপানের যেটা রয়েছে ন্যাশনাল ডায়েট, জাপানের ডায়েট। এবং সিঙ্গাপুরের পার্লামেন্টের নাম কিন্তু সিঙ্গাপুরই রয়েছে। এখানে পার্লামেন্টই রয়েছে। তো সিঙ্গাপুরের পার্লামেন্টের নাম আমাদের পার্লামেন্ট রয়েছে। এবং পরবর্তী আমাদের রয়েছে কোরিয়া। উত্তর কোরিয়ার আমাদের রয়েছে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার রয়েছে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি। পরবর্তী আমরা দেখছি ইসরায়েলে কিন্তু ছিল আমাদের নেসেট। সিরিয়ার আছে আমাদের মজলিস আল শাব এবং ইজিপ্টের আছে মজলিস আল নয়াব। পরবর্তী রয়েছে নাইজেরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি রয়েছে। পরবর্তী রয়েছে আমাদের দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নাম পার্লামেন্টই রয়েছে। তো এই সমস্ত যে পার্লামেন্টের নামগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়, একটু দেখে রাখবে। পরের কোশ্চেন আছে, কত তারিখে জাতীয় সংহতি দিবস এটি কিন্তু পালিত হয়? তো ন্যাশনাল ইউনিটি ডে যেটাকে আমরা বলে থাকি, এটা পালন করা হয় 31 অক্টোবর, 31 অক্টোবর এটা কিন্তু পালন করা হয়ে থাকে ন্যাশনাল ইউনিটি ডে। পরবর্তী কোশ্চেন আছে, আর এই যে দিবসটি এটু পালন করা হয় আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে। এবং এখানে কিন্তু আমাদের একটা স্ট্যাচু রয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি, যেটা কিন্তু গুজরাটের নর্মদা নদীর তীরে অবস্থান করছে। যেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেটা স্ট্যাচু অফ ইউনিটি, যেটা কিন্তু 182 মিটার যার হাইট রয়েছে এবং এটা কিন্তু আমাদের সব থেকে হায়েস্ট স্ট্যাচু রয়েছে। ঠিক আছে, উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর তার নাম অনুযায়ী কিন্তু ন্যাশনাল আমাদের যেটা রাখা আছে তোমাদের, যেটা এখানে তোমরা দেখে নেবে, জাতীয় ঐক্য দিবস কিন্তু তার নাম উদ্দেশ্যেই কিন্তু এটা আমরা পালন করি 31 অক্টোবর। পরবর্তী যে প্রশ্ন আছে, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা ভালো করে দেখে নাও। আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার তোমরা যেটা দেখছো অপশান নাম্বার 1, পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী বা ক্যাপিটাল। এবং এখানে কিন্তু উজ্জয়িনী যেটা ছিল সেটা কিন্তু আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। এবং কর্ণ সুবর্ণ কিন্তু সেই সময় কোন রাজা ছিল অবশ্যই তোমরা বলবে, সেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে যেটা, সেটা কমেন্ট সেকশানে তোমরা জানিয়ে দেবে। পরবর্তী আমাদের যেটা প্রশ্ন আছে, তার আগে আমরা এখান থেকে দেখে নেব কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কদফিসিস, তিনি কিন্তু ছিলেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। এবং কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা যদি আমরা বলি তাহলে হবে সম্রাট কনিষ্ক, তিনিই কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিলেন এই কুষাণ বংশে। কুষাণ সাম্রাজ্য প্রথম খ্রিস্টীয় শতাব্দীতে মধ্য এশিয়ার ব্যাকট্রিয়া এবং স্কাইথিয়া অঞ্চলে গড়ে ওঠা একটি মিশ্র চীনা, যেটা কিন্তু ব্যাকট্রীয় সাম্রাজ্য হিসাবে আমরা চিনি। পরবর্তী প্রশ্ন যেটা আছে আমাদের, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে। এবং ভিয়েতনামের রাজধানীর নাম কি? তোমাদের ক্যাপিটাল সিটি থেকে তোমাদের এক্সামে আসে। তো ভিয়েতনাম এর ক্যাপিটাল রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই তোমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করো। এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে হ্যানয় হচ্ছে ভিয়েতনামের ক্যাপিটাল সিটি রয়েছে। অসলো, যেটাকে আমরা জানি যে নরওয়ের অসলো, এর হচ্ছে ক্যাপিটাল সিটি। হারারে যেটা রয়েছে যেটা কিন্তু জিম্বাবুয়ের রাজধানী রয়েছে। ঠিক আছে, এছাড়া যেটা আমরা দেখছি শিওলটা, এটা কোন রাজ্যের, কোন দেশের এটা তোমরা বলো। তো এটা কিন্তু আমাদের সাউথ কোরিয়া
যেটা কিন্তু ক্যাপিটাল সিটি হয়ে যাবে সিওল। দক্ষিণ কোরিয়া কোনটা সেটাও তোমরা অবশ্যই জানাবে। পরের প্রশ্ন আছে আমাদের রয়েছে এটা তুজুক ই জাহাঙ্গীর, এটি কার লেখা? তো তুজুক ই জাহাঙ্গীরি এটা কার লেখা? অবশ্যই কিন্তু এটা রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু জাহাঙ্গীরের যে আত্মজীবনী ছিল সেটাই কিন্তু হচ্ছে এটা তুজুক ই জাহাঙ্গীরি। তো অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে, তোমরা এগুলো একটু দেখে রাখবে। পরবর্তী যে প্রশ্ন আছে তার আগে আমরা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব যে বাবরনামা, বাবরনামা যেটার লেখক ছিলেন কে? বাবর, কারণ এটা তার আত্মজীবনী ছিল। এবং হুমায়ুন নামা যে আত্মজীবনী সেটা কিন্তু লিখেছিলেন গুলবদন বেগম। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে। আইনি আকবরী বা আকবরনামা গ্রন্থের লেখক ছিলেন আবুল ফজল। পরবর্তী কোশ্চেন রয়েছে আমাদের, এগুলো কিন্তু সবই তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু বারবার এক্সামে জিজ্ঞাসা করা হয়। তুজুকি জাহাঙ্গীর যেটা কিন্তু জাহাঙ্গীর। পরের আছে যেটা বাদশাহনামা, যেটা কিন্তু আব্দুল হামিদ লাহোরি। আব্দুল হামিদ লাহোরি হবে, এটা আমাদের মিস্টেক আছে। তো পরবর্তী আছে আমাদের আলমগীর নামা, যেটা কিন্তু মির্জা মোহাম্মদ কাজিম, সেটা কিন্তু তার লেখা। তো এই সমস্ত যে গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো সবই তোমাদের এক্সামে আসা কোশ্চেন। অবশ্যই তোমাদের যে এক্সট্রা ইনফরমেশান যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। ঠিক আছে, অবশ্যই তোমরা বেশিরভাগ লাইক এবং শেয়ার করবে। তোমরা লাইক এবং শেয়ার করো না বলেই তোমাদের এই ধরনের এক্সপ্লেনেশন ঠিকমতো তোমাদের আনতে পারি না। ঠিক আছে, তো অবশ্যই সেটা কিন্তু তোমরা রেসপন্সের মাধ্যমে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। পরের আমাদের প্রশ্ন আছে কফি বন্দর কাকে বলা হয়? তো কফি বন্দর কাকে বলা হয়? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কোনটা, তোমরা অপশানগুলো দেখো, তোমরা চেষ্টা করো অ্যান্সার করার। তারপর যেটা আমি বলছি যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রাজিলের রিও ডি জেনেরো যে শহর রয়েছে যেটা কিন্তু কফি বন্দর হিসাবে কিন্তু পরিচিত। এই ব্রাজিল কিন্তু সবথেকে বেশি কিন্তু কফি উৎপাদন করে থাকে সারা বিশ্বের মধ্যে, ফার্স্ট র্যাঙ্কে রয়েছে কফি উৎপাদনে। ঠিক সেরকম আমাদের ভারতেরও কিন্তু কর্ণাটক রাজ্য রয়েছে, সে কিন্তু কফি উৎপাদনে কিন্তু ফার্স্ট র্যাঙ্কে রয়েছে ইন্ডিয়াতে। আর ইন্টারন্যাশনালভাবে আমরা কিন্তু বলতে পারি ব্রাজিল। পরবর্তী প্রশ্ন আছে, যে সমস্ত আমরা উপনামগুলো দেখব এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে নিকনেমগুলো তোমাদের বারবার আসে। ফার্স্টে আমরা দেখছি লবঙ্গ দ্বীপ কোনটাকে বলি? অবশ্যই মাদাগাস্কারকে কিন্তু আমরা লবঙ্গ দ্বীপ বলে থাকি। চিনির পাত্র বলে থাকি আমরা কাকে? কিউবাকে। দারুচিনির দ্বীপ বলে থাকি আমরা শ্রীলঙ্কাকে। পরে আছে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, এটা কাকে বলা হয়? প্রেরিকে, প্রেরি তৃণভূমিকে। এশিয়ার ডিমের ঝুড়ি আমরা বলি কাকে? অন্ধ্রপ্রদেশকে। পরবর্তী আমরা দেখছি ইউরোপের ক্রীড়াভূমি দেখি, অবশ্যই সুইজারল্যান্ড। এবং নিষিদ্ধ শহর কিন্তু লাসা। পরবর্তী কোশ্চেন আছে, আচ্ছা পরবর্তী আরও কিছু আমাদের রয়েছে, যেমন রয়েছে কফি বন্দর যেটা কিন্তু রিও ডি জেনিরো ব্রাজিলের, এবং দক্ষিণ ব্রিটেনের ব্রিটেন যেটা কিন্তু নিউজিল্যান্ডকে বলা হয়ে থাকে, পান্নার দ্বীপ যেটা কিন্তু আয়ারল্যান্ডকে বলা হয়ে থাকে। পরবর্তী আছে ইংল্যান্ডের উদ্যান যেটা কিন্তু কেন্টকে বলি, পবিত্র ভূমি যেটা কিন্তু প্যালেস্টাইন, বাতাসের শহর যেটা কিন্তু শিকাগো। পরবর্তী রয়েছে নিষিদ্ধ শহর যেটা লাসা, এবং সহস্র হ্রদের দেশ যেখানে প্রচুর নাম্বার তোমাদের লেক রয়েছে যেটা কিন্তু ফিনল্যান্ড। 16,000-এর ওপর কিন্তু এখানে লেক রয়েছে। পরের কোয়েশ্চেন আছে হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরজঙ্গ বংশের আমরা জানি মগধের যে প্রথম বংশ যেটা সেটা কিন্তু হরজঙ্গ বংশ। এই হরজঙ্গ বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম কি? অ্যান্সার করার চেষ্টা করো। এখানেই রয়েছে আমাদের বিম্বিসার। বিম্বিসার ছিলেন হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, এবং এই হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার তিনি কিন্তু শ্রেণিক উপাধি নিয়েছিলেন, এবং তারই পুত্র ছিল অজাতশত্রু, তিনিও কিন্তু আমাদের পরবর্তী শাসক ছিলেন, সেকেন্ড শাসক। তার যে উপাধি ছিল সেটা কিন্তু কুণিক উপাধি ছিল তার। ঠিক আছে, এদের কিন্তু দুজনেরই কিন্তু রাজধানী ছিল কোনটা? এদের রাজগৃহ কিন্তু এদের রাজধানী ছিল, এই বিম্বিসারেরও রাজধানী ছিল, আবার কুনিষ্ক যেটা রয়েছে আমাদের পরবর্তী শাসক যেটা কিন্তু তোমাদের অজাতশত্রু, এই দুজনেরই কিন্তু শাসক আমাদের যে ক্যাপিটাল ছিল সেটা কিন্তু রাজগৃহ ছিল মগধের। কিন্তু পরবর্তীতে উদয়ন যখন আসলো, উদয়ন তিনি কিন্তু তার রাজধানী স্থানান্তর করলেন, এবং পরবর্তীতে তার রাজধানী স্থানান্তর হয়ে যায়। এখানে আমাদের অপশান আছে মহাপদ্মানন্দ, তার যে শাসক সেই বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন সেটা কিন্তু মহাপদ্মানন্দ, তিনি কিন্তু ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা এবং নন্দ বংশের কিন্তু শ্রেষ্ঠ শাসক। এবং এখান থেকে দেখে রাখতে হবে এই নন্দ বংশের শেষ শাসক ছিল কিন্তু ধননন্দ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখছি তার আগে আমরা এই অপশানটাও দেখে নেবো যে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। আবার কোনো কোনো অপশানে কিন্তু তোমাদের প্রথম চন্দ্রগুপ্ত তোমরা পেয়ে যাবে। তো অপশান অনুসারে তোমাদের রাইট অ্যান্সারটা করতে হবে এখানে। ঠিক আছে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি, এখানে তোমরা দেখবে সিংহ বিষ্ণু যেটা রয়েছে এটাও কিন্তু তোমাদের পল্লব বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কিন্তু সিংহ বিষ্ণু ছিলেন। ঠিক আছে,
পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসির এক্সাম কিন্তু তোমাদের জুন মাসেই হতে চলেছে। জুন মাসের প্রথম সপ্তাহে থেকেই তোমাদের কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন শুরু হয়ে যাবে এবং তার আগেই কিন্তু তোমরা এই মাসেই সমস্ত স্ট্যাটাস সহ তোমরা সব কিছু জানতে পারবে, তোমাদের এক্সাম সিটি সম্পর্কে সব কিছু। এবং তোমাদের কিন্তু যে এক্সামটা হবে সেটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের ফার্স্টে হবে, তারপর আন্ডার গ্র্যাজুয়েট। তার জন্য তোমাদের কিন্তু লাস্ট যে এক্সাম হয়েছিল 2020-21, সেই লাস্ট এক্সাম হয়েছিল 2020-21, 133টা শিফটে এক্সামটা নেওয়া হয়েছিল, 40টা করে কোশ্চেন ছিল। টোটাল নাম্বার অফ কোশ্চেনে যদি কথা বলি তাহলে 5000 প্লাস কিন্তু এখানে নাম্বার অফ জিকে কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল এনটিপিসি 2020-21 কোশ্চেনে। তো এই যে লাস্ট কোশ্চেন পেপারটা তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা 99 পে করে কমপ্লিট এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা পেয়ে যাবে শিফট ওয়াইজ। আর এখান থেকেই প্রশ্ন কিন্তু কমন আসবে, গ্যারেন্টি 100% এটা দিতে পারি। তার কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু 2024-এ হয়ে যাওয়া আরআরবির বিভিন্ন এক্সামে কিন্তু কমন এসেছে। সুতরাং এই পিডিএফটি কিন্তু তোমরা অবশ্যই এখনও পর্যন্ত যদি না কিনে থাকো তাহলে নিয়ে নেবে। শুধু এই পিডিএফ বলে নয়, তোমরা যদি কোনো রকমভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও থাকতে পারে বা বই থাকতে পারে, যে কোনো জায়গা থেকে হোক না কেন, এই লাস্ট ইয়ার্সের যে 133টা শিফটের কোশ্চেন পেপার বাংলাতে অবশ্যই তোমরা কিন্তু এটা কালেক্ট করে তাড়াতাড়ি এখনই সম্পূর্ণটা কমপ্লিট করে নাও। কারণ এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই নাম্বারেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এখানে 300 প্লাস কিন্তু এখানে টোটাল পেজ রয়েছে এবং দুটো পিডিএফে কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে 5000 প্লাস কিন্তু কোশ্চেন 99 রুপিসে। সুতরাং আর বেশি দেরি না করে তাড়াতাড়ি এর প্রস্তুতি তোমরা শুরু করে দাও। প্রস্তুতি হয়তো তোমাদের শেষের দিকে, যারা এখনও পর্যন্ত পিছিয়ে আছো তাড়াতাড়ি আগের বছরের প্রশ্নগুলো অন্তত করে নাও। আর এই যে প্লেলিস্ট আমাদের কিন্তু করা রয়েছে, আমাদের এই চ্যানেলে রয়েছে আমাদের 32টা মতো 31টা মতো তোমাদের ক্লাস কিন্তু রয়েছে এই চ্যানেলে। বাকি ক্লাসগুলো তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে, চ্যানেলটা তোমরা দেখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখো। কারণ পরবর্তী শিফটগুলো কিন্তু এখানেই চলে আসবে, ডিটেল সলিউশন। এই পিডিএফ থেকেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে, এটা কিন্তু একদম গ্যারেন্টি। এবং এখানে যেটা দেখছো সেটা হচ্ছে জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজি। এখনো পর্যন্ত লাস্ট 10 বছরে যে সমস্ত প্রশ্ন আমাদের রেলের বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু অ্যারেঞ্জ করে এই পিডিএফে কিন্তু রাখা রয়েছে। এখানে যদি আমরা বলি, এখানে এসএসসিরও কিন্তু পার্টিকুলার কিছু এক্সামের কিন্তু কোশ্চেন পেপার রয়েছে এবং এখানে এই পিডিএফটা তোমরা 70টা পেজের মধ্যে কমপ্লিট পেয়ে যাবে। এবং এই পিডিএফটা যেটা প্রাইস আছে সেটা হচ্ছে ₹60, অর্থাৎ 60 টাকাতে তোমরা বায়োলজির সমস্ত কোশ্চেন লাস্ট 10 বছরের সমস্ত প্রশ্ন এখানে পেয়ে যাবে। এটা তাদের জন্য হেল্পফুল যারা সামনে তোমরা এনটিপিসি দিচ্ছ এবং যারা যারা সামনে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, কারণ এটা লাস্ট 10 বছরের কোশ্চেন পেপারগুলো রয়েছে। এবং রেলের গ্রুপ ডিতে তোমাদের আলাদা করে সায়েন্সের পোর্শন থাকে এবং এএলপি, জেই, টেকনিশিয়ান এই সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, যে সমস্ত এক্সামে সায়েন্সের পোর্শনটা বেশি থাকে। তো অবশ্যই কিন্তু এটা কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারবে না। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আবারও কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের রিপিট হতে যাচ্ছে আগামী এক্সামগুলোতে। আর এটা হলো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রতিটা লাইনে এখানে কিন্তু কোশ্চেন রয়েছে, যেমনটা তোমাদের বলেছিলাম। এখানে সমস্ত কোশ্চেন কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে, অনেক প্রশ্ন আমাদের কিন্তু কমন এসেছে এসএসসি এবং আরআরবির বিভিন্ন এক্সামে। সুতরাং তোমরা অবশ্যই দেখে নিতে পারো, আমরা এর আগেও তোমাদের স্ক্রিনশট শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তোমরা দেখে নেবে যে এসএসসি সহ আরআরবির বিভিন্ন এক্সামে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কিন্তু কমন দিয়ে এসেছি। সুতরাং 2024-এর যে সমস্ত এক্সামে আমরা কমন দিয়ে এসেছি, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি সিআইএসএল 2024-এর কোশ্চেন, যেমন এখানে কোশ্চেনটা ছিল দীনেশ কে ত্রিপাঠী অ্যাপয়েন্টেড অ্যাজ 2024 জানুয়ারি, এটা কিন্তু ভাইস চিফ আমাদের নেভাল স্টাফের। তো এখানে কিন্তু আমরা এই কোশ্চেনটা অলরেডি দেখেছি, দীনেশ কে ত্রিপাঠী অলরেডি আমাদের ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এটা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু এসএসসি এক্সামে ছিল। এটাও আমাদের এসএসসি সিএইচএসএল আসা কোশ্চেন ছিল, যেটা কিন্তু আমাদের ছিল কি, যেটা কিন্তু ছিল দ্য চিফ মিনিস্টার অফ কর্ণাটকা ইন মে 2023। চিফ মিনিস্টার কে ছিলেন অবশ্যই 2024-এর দিকে, 2023-এর দিকে আমাদের কিন্তু সেই সময় ছিলেন। রাইট অ্যান্সার হয়ে যাবে সিদ্ধরামাইয়া। তিনি কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, এমনকি রাজ্যপাল সহ সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া রয়েছে। পরবর্তী আমরা দেখছি অলিম্পিক গেমস, যেটা কিন্তু হোস্ট করছে 2028-এ, এটা কোথায়, যেটা কিন্তু লস অ্যাঞ্জেলস ইউএসএ। এর কোশ্চেনটা আবারও আসবে। আমরা কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছে এবং আপকামিং 2032 পর্যন্ত কোথায় হতে যাচ্ছে সমস্ত কিন্তু আমরা ডিটেলস কিন্তু দিয়েছিলাম, আর এখান থেকেই প্রশ্ন অলরেডি চলে এসেছে। পরের আমরা প্রশ্ন দেখছি কি, এখানে রয়েছে ড্যাশ ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ব্রিটিশ হাই কমিশনার টু ইন্ডিয়া ইন এপ্রিল 2024। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা কিন্তু এই লিন্ডি ক্যামেরন। তো তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন 2024-এ। তো এখানে দেখো এই কোশ্চেনটা, ব্রিটিশ প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কে, এই ভালো করে দেখে নাও, ব্রিটেনে কিন্তু এটা প্রথম ভারতীয় আমাদের মহিলা হিসাবে হাই কমিশনার নিযুক্ত হয়েছেন, তার নাম লিন্ডে ক্যামেরন। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু অলরেডি আমাদের চলে আসা কোশ্চেন, যেগুলো এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক এরকম কিন্তু আমাদের আরআরবির বিভিন্ন এক্সাম এসেছে, তোমরা দেখাবো সেটাও দেখে নিচ্ছি। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর যে ক্রিকেট, সেটা কিন্তু বলেছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ, এটা কি করেছে তোমাদের হোস্ট করেছে। তো
তো হোস্ট করেছে কোথায়, এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। তো এখানে কিন্তু আমাদের সেটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। সমস্ত কোশ্চেন 2028 পর্যন্ত এখানে পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখতে পারো। অলরেডি আমাদের আরআরবির জেইতে আসা জুনিয়র ইঞ্জিনিয়ার সম্প্রতি হয়ে যাওয়া যে CBT2 মেন্স লেভেলের এক্সামের কথা বলছি, অলরেডি কিন্তু আমাদের পিডিএফ থেকে কমন চলে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের অলরেডি চলে এসেছে। এই সমস্ত কোশ্চেন এটা আমাদের রয়েছে, এটাও কিন্তু আমাদের চলে এসেছে। তোমরা একটু স্কিপ করে আমাদের একটু ধৈর্য করে দেখতে পারো তোমরা, ঠিক আছে, পজ করে ভিডিওটা। তো এই সমস্ত কোশ্চেন কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন, আমাদের পিডিএফ থেকে কোশ্চেনগুলো অলরেডি চলে এসেছে। এগুলো আরআরবির বিভিন্ন এক্সামের কোশ্চেন। সুতরাং 2024-এ কারেন্ট অ্যাফেয়ার যারা নিতে চাও তারা এই জিস্ট পাবেই। এই জিস্টটা রয়েছে 50টা পেজের, এটা তো পাবেই, তার সাথে 1200 প্লাস মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। টোটাল মিলিয়ে তোমরা কিন্তু এটা 80 টাকাতে পেয়ে যাবে এই 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখানে রয়েছে যেটা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমাদের, এটা যদি আমাদের ফেব্রুয়ারি তোমরা দেখতে পাচ্ছ, এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের যে পিডিএফ রয়েছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল আছে, এটা 55 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে অত্যন্ত ডিটেলসে রয়েছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 32টা পেজের মধ্যে কিন্তু প্রতিটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা কভার করে দিয়েছি। কতগুলো কোশ্চেন রয়েছে এখানে, টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু 450 থেকে 500-র মধ্যে কিন্তু কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। তার কারণ হচ্ছে এসএসসি, রেল, আমাদের স্টেট এক্সাম, সমস্ত এক্সামকে কিন্তু টার্গেট করে এই কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করা হচ্ছে, যাতে কোনো এক্সাম যেন না বাদ যায়। সুতরাং সম্পূর্ণ এখানে কিন্তু কমপ্লিট এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং এর প্রাইসও কিন্তু সর্বনিম্ন রয়েছে। তোমরা 3 মাসের পাচ্ছ শুধুমাত্র 55 টাকাতে, ঠিক আছে। তো যাদের প্রয়োজন আছে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করবে। এবং এখানে আছে আরপিএফ এসআই 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 15টা শিফটে এক্সাম হয়েছিল। এই 15টা শিফটের কোশ্চেন, জিকে কোশ্চেনগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে রয়েছে। যেমন বুক অ্যান্ড অথর রয়েছে, পুরস্কার সম্মান রয়েছে, ঠিক সেরকম আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তোমাদের জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখানে রয়েছে। আরপিএফ এসআই 2024-এ আসা জিকে কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ ₹35-এ। 35 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ, 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে। অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট, যাদের প্রয়োজন আছে তোমরা নিয়ে নেবে। সুতরাং আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এবং আপকামিং এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো, 2024-এরটা তোমরা কমপ্লিট করে নাও। 50 টাকা দিয়ে পেয়ে যাবে 53টা শিফটে, শিফট ওয়াইজ সলিউশন পাবে বাংলা ভাষাতে, এবং 2025-এরটা পাবে চ্যাপ্টার ওয়াইজ, যেটা কিন্তু বর্তমানে রেডি হচ্ছে এবং কাজ চলছে। খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। যাদের প্রয়োজন আছে এনটিপিসি পিআইকিউ, খুব তাড়াতাড়ি তোমরা এটা কমপ্লিট করে নাও, কারণ এখান থেকে কিন্তু 5000 প্লাস কোশ্চেন আছে, আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারবে না। লাস্ট কিন্তু তোমরা কিন্তু যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সমস্ত এক্সামে কিন্তু আমরা চলে এসেছে, এবং 10 থেকে 12টা কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে এনটিপিসি এক্সামে, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু স্কিপ করা যাবে না। 40টার মধ্যে যদি 10টাও আসে তাও কিন্তু ভালো, এখানে কিন্তু নাম্বার অফ কোশ্চেন থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। পরবর্তী কোশ্চেন আছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় কোথায়? তো এটা কোথায় হয়ে থাকে শৈলক্ষেপ যে বৃষ্টিপাত, সেটা কিন্তু আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে, অ্যান্সার করার চেষ্টা করো ভিডিওটা পজ করে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে পর্বতের যে প্রতিপাত ঢালে, যেখানে কিন্তু আমাদের এই শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। পরের কোশ্চেন আছে, ইকতা প্রথা, ইকতা যে সিস্টেম, এটা প্রবর্তন করেছিলেন কে? তো অবশ্যই কিন্তু এটা রাইট অ্যান্সার কোনটা হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে যে ইলবাড়ি বংশ বা তুর্কি বংশ বা দাস বংশ, যাই বলো না কেন, সেই বংশেরই শাসক ছিলেন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশই কিন্তু ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোশ্চেন আছে, দ্য ক্যান্টারবারি টেলস বইটির লেখক কে ছিলেন? তো দ্য ক্যান্টারবারি টেলস বইয়ের লেখক কোনটা হবে, রাইট অ্যান্সার কোনটা হবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জেফ্রে চসার। তিনি কিন্তু এই দ্য ক্যান্টারবারি টেলসের বইয়ের লেখক। পরবর্তী কোশ্চেন আছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো রয়েছে আমাদের, ফার্স্টে আছে আমাদের এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, যেটা কিন্তু রয়েছে স্টিফেন হকিং এর লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস। পরবর্তী আছে ট্রেন টু পাকিস্তান, গুরুত্বপূর্ণ, খুশবন্ত সিং এর লেখা ট্রেন টু পাকিস্তান। পরবর্তী আছে, এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এসএসসি এবং আরআরবির বিভিন্ন এক্সামে কিন্তু বারবার এসেছে এটা, দ্য ক্যান্টারবারি টেলস, যেটাকে আমরা দেখলাম জেফ্রে চসারের। পরবর্তী আছে উইংস অফ ফায়ার, যেটা কিন্তু এপিজে আব্দুল কালামের, বহুবার এসেছে। পরবর্তী আছে দাস ক্যাপিটাল, অনেকবার এসেছে এটাও, কার্ল মার্কসের দাস ক্যাপিটালস। পরবর্তী আছে গলিভার ট্রাভেলস, যেটা কিন্তু জোনাথান যে সুইফটের কিন্তু এটা রয়েছে, যেটা কিন্তু গুলিভার ট্রাভেলস, ঠিক আছে। লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলার, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম। পরবর্তী প্রশ্ন আছে, খারিফ শস্য কোন সময় এটা বপন করা হয়ে থাকে? খারিফ শস্য, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, খারিফ শস্য এটা কিন্তু বপন করা হয় কোনটা, অ্যান্সার করার চেষ্টা করো। অবশ্যই তোমাদের কিন্তু এটা অক্টোবর নভেম্বরে হবে না, মার্চও হবে না, জুলাই আগস্ট হবে না, তোমাদের জুন জুলাই থেকে কিন্তু এটা এটা মানে বপন করা হয় কিন্তু এই খারিফ শস্যটা। পরবর্তী প্রশ্ন আছে, আমরা দেখে নেব যে রবি শস্য বপন করা হয় কোন সময়। রবি শস্য তাহলে কিন্তু অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু বপন করা হবে এই রবি শস্য, আর খারিফ শস্য হচ্ছে জুন জুলাই মাসের দিকে। রবি শস্য কোনগুলো যেমন আছে আমাদের গম আছে, আলু, ফুলকপি, বাঁধাকপি, ঠিক আছে, গাজর আছে, বার্লি, মুগ, মসুর, ছোলা, মটর, হ্যাঁ, মূলা এবং পালং শাক, এই সমস্ত কিন্তু তোমাদের রবি শস্যের উদাহরণগুলো রয়েছে। এগুলো সবই রবি শস্য, যেগুলো কিন্তু অক্টোবর নভেম্বরের দিকে রোপণ করা হয়। এবং খারিফ শস্যগুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমন ধান রয়েছে, আমাদের ভুট্টা রয়েছে, এবং এখানে পাট, তুলা, জোয়ার,
যে বাদাম রয়েছে, বিভিন্ন ধরনের বাজরা জাতীয় ফসলগুলো রয়েছে, লঙ্কা, বেগুন, আমাদের কুমড়ো, শসা, ঝিঙে, পটল এবং পুঁইশাক সমস্ত কিন্তু এগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু খারিফ শস্যের উদাহরণ। এগুলো কিন্তু তোমাদের জুন জুলাই মাসে কিন্তু এগুলো বপন করা হয়ে থাকে। এই তো তোমাদের আর কিছুদিন পরে এগুলো সব বপন করা শুরু হবে, এই খারিফ শস্যগুলো চাষ করা শুরু হবে। তারপর যেগুলো কমপ্লিট হবে, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর রবি শস্য আসবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে এটা, বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো? অবশ্যই গুরুত্বপূর্ণ, যে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হতো, এটা কিন্তু অলরেডি তোমাদের ডব্লিউবিতে আসা কোশ্চেন। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু ব্ল্যাক হয়ে যেত। বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কিন্তু হতো ব্ল্যাক। এবং এখানে কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সামে কিন্তু অলরেডি এর কোশ্চেনটা কিন্তু চলে এসেছে। পরের প্রশ্ন আছে, একটি জোয়ার ও ভাটার মধ্যে মিনিমাম কত ব্যবধান থাকে? সময়ের ব্যবধানটা কত হয়? তো এখানে কিন্তু যে জোয়ার এবং ভাটা তার মধ্যে যে ব্যবধানটা থাকে, সেটা কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হবে কিন্তু 6 ঘন্টা 13 মিনিট হবে। 6 ঘন্টা 13 মিনিট কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে একটা জোয়ার এবং ভাটার মধ্যে মিনিমাম যে সময়ের ব্যবধান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? আমরা জানি যে আমাদের যে ভিটামিন ডি আছে, ভিটামিন ডি যেটা কিন্তু আমরা বলে থাকি কি ক্যালসিফেরল। তো এখানে যেটা রয়েছে ভিটামিন ডি, এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু যেটা রিকেট হয়ে থাকে এবং অস্টিওম্যালেশিয়া হয়ে থাকে। ছোটদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া এই দুটো হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে, যেটা হচ্ছে ক্যালসিফেরল। এটার অভাবে কিন্তু এটা হয়ে থাকে রিকেট। পরের প্রশ্ন আছে, আমরা যদি এখান থেকে ডিটেল ক্লাস করেছিলাম, এখানে আমরা দেখে নেব যে বিভিন্ন যে অভাবজনিত রোগ লক্ষণগুলো আছে আমাদের বিভিন্ন ভিটামিনের। ফার্স্টে আমরা দেখছি রাতকানা। রাতকানা কিন্তু ভিটামিন এ অর্থাৎ আমাদের যেটা রয়েছে ভিটামিন এ, যার রাসায়নিক নাম হচ্ছে আমাদের রেটিনল। এই রেটিনলের অভাবেই কিন্তু এই রাতকানা রোগটা প্রকাশ পায়। পরবর্তী আছে ভিটামিন বি1, যেটাকে আমরা বলি থায়ামিন। এর অভাবে কিন্তু বেরি রোগ হয়ে থাকে। এবং ভিটামিন সি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে কিন্তু স্কার্ভি রোগ লক্ষণ প্রকাশ পায়। এবং ভিটামিন সি আমরা সমস্ত ধরনের টক ফলে কিন্তু পেয়ে যাই। ভিটামিন ডি যেটা কিন্তু রয়েছে আমাদের ক্যালসিফেরল, যে অবশ্যই কিন্তু বড়দের এটা অস্টিওম্যালেশিয়া এবং ছোটদের কিন্তু রিকেট হয়ে থাকে। এই দুটোই কিন্তু হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। পরবর্তী আছে যেটা কিন্তু ভিটামিন ই হচ্ছে আমাদের টোকোফেরল এবং বন্ধ্যাত্ব রোগ লক্ষণ কিন্তু প্রকাশ পায় ভিটামিন ই এর অভাবে। পরবর্তী আছে ভিটামিন কে, যেটাকে আমরা বলি ফাইলোকুইনন। এটার কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধানো এবং রক্তক্ষরণ বা হেমারেজ যে সমস্ত আমাদের রয়েছে সেই জায়গায়, অর্থাৎ যেখান দিয়ে রক্ত পড়ছে সেই জায়গাটা দ্রুত জমাট বাঁধিয়ে দেওয়া, এটাই হচ্ছে কে এর কাজ। পরের প্রশ্ন আছে এটা, গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত যে অঞ্চল তাকে কি বলা হয়? তো গঙ্গা সমভূমি যে নবীন পলিমাটি দিয়ে গঠিত যে মাটি বা মৃত্তিকা, সেটাকে আমরা বলে থাকি কি? অবশ্যই কিন্তু সেটাকে আমরা বলে থাকি খাদার। আর যদি বলি যে এটা প্রাচীন পলিমাটি দিয়ে মৃত্তিকাকে, তাহলে কিন্তু সেটা হবে ভাঙ্গার। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এগুলো দেখতে হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, আর এই যে ভুর আছে, ভুর হচ্ছে গঙ্গা সমভূমির যে পশ্চিমের দিকে এটা দেখা যায়, মানে বালির যে অঞ্চলটা, বালিকা মালি যে সমস্ত আমাদের সমভূমি অঞ্চলগুলো থাকে, সেটাই কিন্তু আমরা বলে থাকি ভুর। পরের কোশ্চেন আছে, কোণার্কের বিখ্যাত যে সূর্য মন্দির এটা নির্মাণ করেছিলেন কে? কোণার্ক যে বিখ্যাত সূর্য মন্দির, এটা কিন্তু এটা অবস্থান কোথায় করছে? এটা কিন্তু উড়িষ্যায় অবস্থান করছে যে কোণার্কের যে সূর্য মন্দিরটা আছে, এবং এটা নির্মাণ করেছিলেন কে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম নরসিংহদেব কিন্তু এটা নির্মাণ করেছিলেন, এই কোণার্কের সূর্য মন্দিরটি। ঠিক আছে, আর ইনি কোন রাজবংশের রাজা ছিলেন? ইনি কিন্তু গঙ্গা রাজবংশের রাজা ছিলেন। ঠিক আছে, গঙ্গ রাজবংশের রাজা ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমরা অবশ্যই এটা দেখে নেবে। তো এটা তো আমি একটু আগে বলে দিলাম, গঙ্গ রাজবংশে তিনি রাজা ছিলেন এবং উড়িষ্যায় অবস্থান করছে কোণার্কের সূর্য মন্দির। পরের কোশ্চেন যেটা আছে আমাদের, ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটা? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এটা কোশ্চেনটা। তো এই যে আমাদের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ আছে, কারণ যে সমস্ত আমাদের যে রাজ্য পুনর্গঠন কমিশন হয়েছিল এবং তার ভিত্তিতে যে সমস্ত রাজ্যই গঠন করা হয়েছিল, কিন্তু এখানে ভাষার ভিত্তিতে কিন্তু একটা রাজ্য গঠন করা হয়েছিল, যেটা কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটা গঠন করা হয়েছিল তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল 1953 সালে। 1953 অক্টোবরের দিকে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠন করা হয়েছিল। পরের প্রশ্ন আছে, ইয়েন এটি কোন দেশের মুদ্রার নাম? তো ইয়েন এটা কিন্তু আমাদের মুদ্রার নাম, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হবে জাপান। জাপানের কিন্তু মুদ্রার নাম হচ্ছে ইয়েন। পরবর্তী প্রশ্ন আছে, ইসরায়েলের মুদ্রার নাম কি? ইসরায়েলের হচ্ছে সেকেল। ঠিক আছে, অবশ্যই এগুলো দেখতে হবে। চাইনার যেটা রয়েছে সেটা কিন্তু ইউয়ান। ঠিক আছে, এবং ইন্দোনেশিয়ার যেটা রুপিয়া আছে ইন্দোনেশিয়া। পরবর্তী আছে, ভারতীয় সংবিধান দিবস কবে এটা পালন করা হয়? ভারতীয় সংবিধান দিবস এটা কবে পালন করা হয়? অবশ্যই এটা আমরা জানি যে 1949-এর যে 26শে নভেম্বর আমাদের ভারতের সংবিধানকে যেদিন আমাদের গ্রহণ করা হয়েছিল, গৃহীত হয়েছিল, সেই দিনকে আমরা ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি। এবং এই যে তারিখটা রয়েছে 1949-এর যে 26 জানুয়ারি রয়েছে, যেটা কিন্তু আমরা
প্রজাতন্ত্র হিসাবে পালন করি, সেই দিনে কিন্তু এই ভারতের সংবিধান যেটা কার্যকর করা হয়েছিল 1950-এর 26 জানুয়ারি এবং 1949-এর 26 নভেম্বর এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল সংবিধানকে। পরের কোশ্চেন আছে, একটি মুদ্রা অবমূল্যায়ন মানে কি বোঝায়? তো একটি মুদ্রার যে অবমূল্যায়ন তার মানে সেটাকে কি বোঝায়? আমাদের এখানে ডাইরেক্ট রাইট অ্যান্সার যেটা হবে, আন্তর্জাতিকভাবে যে লেনদেন হওয়া মুদ্রার তুলনায় বর্তমানের যে মূল্য হ্রাস সেটাকে আমরা বলে থাকি মুদ্রার অবমূল্যায়ন। পরে কোশ্চেন আছে, বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? তো সর্দার বল্লভভাই প্যাটেলকে যে সর্দার আমরা বলে থাকি, তো সর্দার উপাধিটা কে দিয়েছিলেন? তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার যেটা হবে, যেটা কিন্তু অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, মহাত্মা গান্ধী কিন্তু সর্দার উপাধি দিয়েছিলেন। কিন্তু যদিও কিন্তু এখানে কিন্তু যে বারদৌলির যে কৃষক যে রমণীরা ছিল, যে সমস্ত রমণীরা ছিল ওখানকার, তো তারাই কিন্তু এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেছিলেন এবং পরবর্তীতে মহাত্মা গান্ধীও তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন যেটা আছে, বিশ্বের প্রথম ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটারের নাম কি আছে? বিশ্বের প্রথম ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটারের নাম কি আছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে ইএনআই, যেটা কিন্তু রয়েছে ইএনআই এসি। তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার। পরবর্তী প্রশ্ন আছে, আন্নামালায় যে বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে এটা কোথায় অবস্থান করছে? আন্নামালায়, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা অবস্থান করছে তামিলনাড়ুতে অবস্থান করছে আন্নামালায় বন্যপ্রাণী অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে। পরের প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আছে সোনায় যে রূপায় আমাদের রয়েছে অভয়ারণ্য, যেটা আসামে অবস্থান করছে, ঠিক আছে। চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে। দাচিগাম যে অভয়ারণ্য রয়েছে যেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে, দাচিগাম। তার পরবর্তী যেটা রয়েছে যেটা আচানাকমার যে অভয়ারণ্য, যেটা কিন্তু ছত্তিশগড়ে অবস্থান করছে। গৌতম বুদ্ধ অভয়ারণ্য, যেটা বিহারে অবস্থান করছে। ভিতরকণিকা জাতীয় আমাদের যে অভয়ারণ্য রয়েছে এটা কিন্তু ওড়িশাতে অবস্থান করছে, ভিতরকণিকায়। মালাবার অভয়ারণ্য, যেটা কিন্তু কেরালায় অবস্থান করছে, আর কেরালা মালাবার তো উপকূলই আছে। পরের প্রশ্ন যেটা আছে, পরে আছে গির জাতীয় উদ্যান, অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু গুজরাটে অবস্থান করছে, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য দুটোই অবস্থান করছে গুজরাটে। তান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে অবস্থান করছে এবং পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থান করছে, পাঁচমারি। পেরিয়ার, যেটা কিন্তু অবশ্যই অভয়ারণ্য রয়েছে, পেরিয়ার জাতীয় উদ্যান রয়েছে, যেটা কিন্তু কেরালায় অবস্থান করছে, ঠিক আছে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এই সমস্ত কিন্তু কেরালায় অবস্থান করছে এগুলো। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও। পরের কোশ্চেন যেটা আছে, সর্বপ্রথম কোন দেশ সংবিধান রচনা করেছিল? সর্বপ্রথম কিন্তু এখানে দেশ যেটা কিন্তু সংবিধান রচনা করেছিল, যেটা কিন্তু কোনটা? অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার যেটা হবে, যেটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম কিন্তু এখানে সংবিধান তারা রচনা করেছিল। পরবর্তী প্রশ্ন আছে, হিমোগ্লোবিনের যে মুখ্য উপাদান, মূল উপাদান, প্রধান উপাদান সেটা কোনটা? তো হিমোগ্লোবিনের কিন্তু যে মুখ্য উপাদান যেটা কিন্তু Fe, যেটা কিন্তু লোহা, ঠিক আছে। এটাই কিন্তু মূল উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, হিমোগ্লোবিনে একটি মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর কলায় কিন্তু পাওয়া যায়। মানব শরীরে বৃহত্তম গ্রন্থি কোনটি? তো এখানে গ্রন্থি অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যকৃৎ হচ্ছে মানব শরীরে সবচেয়ে বড় কিন্তু গ্রন্থি রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, এটা পারসেক একটিকে কি মাপা হয়? ঠিক আছে, একটি কি দিয়ে মাপা হয় এটা, ঠিক আছে। তো পারসেক কিন্তু একটা একক, ঠিক আছে। পারসেক হচ্ছে একটা একক, এখানে প্রশ্নটা একটু আছে। তো পারসেক হচ্ছে একটা একক যেটা কিন্তু তোমাদের সব থেকে এটা ব্যবহার করা হয়, যেটা কিন্তু মহাকর্ষে যে দূরত্বগুলো রয়েছে, ডিস্টেন্স রয়েছে, সেটাকে কিন্তু সব থেকে বড় দৈর্ঘ্য মাপার একক হচ্ছে আমাদের পারসেক, যেটা কিন্তু একটা একক, ঠিক আছে। অবশ্যই মহাকর্ষীয় দূরত্ব মাপার একক হবে পারসেক। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1 পারসেক ইকুয়াল টু কত হয়ে থাকে আমরা জানি 2 পয়েন্ট, যেটা রয়েছে 3 পয়েন্ট, এটা ঠিক আছে 3.26 লাইট ইয়ারের কাছাকাছি মোটামুটি হয়ে থাকে এই পারসেক। 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার্স, ঠিক আছে। এটা কিন্তু সব থেকে বড় আমাদের দৈর্ঘ্য মাপার একক, যেটা কিন্তু মহাকর্ষীয় দূরত্ব, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, এটা পিতল ধাতু সংকরের উপাদানগুলি কি দিয়ে তৈরি? তো পিতল যে ধাতু সংকর রয়েছে সে আমাদের রয়েছে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কপার এবং জিঙ্ক। কপার এবং জিঙ্ক দিয়ে তৈরি হচ্ছে পিতল, এটা হচ্ছে একটা ধাতু সংকর যেটা। পরের প্রশ্ন আছে, দুটি মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হবে তাহলে? বলেছে দুটো আমাদের মৌল রয়েছে, তাদের পরমাণু সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু সমান রয়েছে, কিন্তু তাদের ভর সংখ্যাটা রয়েছে আলাদা, তাহলে কিন্তু আমরা তাদেরকে বলবো আইসোটোপ, সমস্থানিক বা আইসোটোপ বলবো তাদেরকে। তো এখানে কিন্তু এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3। তো এখানে কিন্তু এগুলো দেখতে হবে, এবং যখন দেখবো আমরা কোনো মৌলের কিন্তু ভর সংখ্যা সমান হবে তাদেরকে আমরা বলবো কি আইসোবার বলবো। যেমন আমরা এখানে দেখছি একই মৌলের যে সমস্ত পরমাণু পারমাণবিক সংখ্যা সমান কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা,
তাদের বলবো আমরা আইসোটোপ বা সমস্থানিক। যেমন আমরা দেখবো হাইড্রোজেনের যে তিনটে আইসোটোপ রয়েছে, তোমরা সেটা জানো যে সাধারণ হাইড্রোজেন যেটাকে আমরা প্রোটিয়াম বলি, যেটা H11 থাকে। পরবর্তী ভারী হাইড্রোজেন যেটা রয়েছে যেটা কিন্তু ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম। তো এইগুলো কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ। পরবর্তী আমরা দেখছি আইসোবার কি? একই মৌলের যেটা কিন্তু রয়েছে পরমাণুগুলির ভর সংখ্যা সমান, এক্ষেত্রে ভর সংখ্যা সমান হবে কিন্তু পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারগুলো আলাদা, তাদেরকে বলবো আইসোবার। এবং যেসব মৌলের পারমাণবিক সংখ্যার মধ্যে নিউট্রন সংখ্যাটা সমান, যে সমস্ত পরমাণুর যে নিউট্রন সংখ্যাগুলো সমান থাকবে কিন্তু তাদের পারমাণবিক সংখ্যাগুলো আলাদা বা প্রোটন সংখ্যাগুলো আলাদা, তাদেরকে বলবো আমরা আইসোটোন। তো এই তিনটেই কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, অবশ্যই দেখে নিতে হবে। পরবর্তী প্রশ্ন আছে, কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হলে এই ঘটনাকে কি বলা হয়? এটা আমরা আগেও করেছিলাম কোশ্চেনটা। কোনো কঠিন পদার্থ থেকে ডাইরেক্ট যদি আমরা চলে যাই বাষ্পে, তাহলে কিন্তু ডাইরেক্ট যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমরা ঊর্ধ্বপতন বলে থাকি এটাকে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঊর্ধ্বপতন। যেমন আমরা দেখি না যে কর্পূর হঠাৎ করে এটাকে কি হয়, ঊর্ধ্বপতন প্রক্রিয়ার মাধ্যমে ওই কঠিন থেকে ডাইরেক্ট কিন্তু এখানে তরলে আসে না, তরল একদম স্কিপ করে একদম ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়। পরবর্তী আছে এটা, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? তো রক্ত জমাট বাঁধে না বাঁধাতে কাজ করে যেটা কোনটা? অবশ্যই কিন্তু হেপারিন নামক জিনিসটা আমাদের দেহের মধ্যে থাকার কারণেই কিন্তু আমাদের শরীরের ভেতরে থাকা রক্ত তো জমাট বাঁধে না, তাই না? কিন্তু সেটা শরীরের বাইরে আসলে সেটা জমাট বেঁধে যায়। তো এটাই কারণ হচ্ছে এই হেপারিন। পরবর্তী প্রশ্ন আছে, মেরি কম কোন খেলার সাথে সম্পর্কিত? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন প্রফেশনাল বক্সিং এর সাথে যুক্ত, ঠিক আছে? অবশ্যই বক্সিং এর সাথে যুক্ত হচ্ছেন এই মরিগম। এবং অপরগুলো আমাদের দেখতে হবে, ভারোত্তোলন অবশ্যই আমরা জানি যে মীরাবাই চানু, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে। ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে পিভি সিন্ধু, ঠিক আছে? শুটিং এর সাথে যুক্ত কে রয়েছে? অবশ্যই মনু ভাকের, তিনি কিন্তু এবারও কিন্তু যিনি জিতেছেন সরবজিৎ সিং। অবশ্যই এই যে শুটিং এর সাথে যুক্ত ছিলেন মনু ভাকের, তিনি কিন্তু দুটো অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছেন এই 2024 প্যারিস অলিম্পিকে, ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখতে হবে। পরবর্তী প্রশ্ন যেটা আছে, রম, যেটা কিন্তু আমরা ফুল ফর্ম কি হিসাবে চিনি, যেটা কিন্তু আমরা বলি রিড অনলি মেমোরি। রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি, আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ফার্স্টে এটা রয়েছে সেটা কিন্তু র্যামের ফুল ফর্ম। পরের প্রশ্ন আছে, ডিবিএমএস এর ফুল ফর্ম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। পরবর্তী আছে LAN, যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। সিপিইউ, কম্পিউটারের সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরে আছে আমাদের পিডিএ, যেটা হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। পরবর্তী আছে সিডি, মিনস কম্প্যাক্ট ডিস্ক। পরবর্তী আছে www, তো আমরা দেখি না যে কোনো ওয়েবসাইটে www. তারপর শুরু হয়, তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা ফুল ফর্ম হয়ে যাবে। পরে কোশ্চেন আছে, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেটের সাথে সম্পর্কিত হচ্ছে এই সিলি পয়েন্ট। নেক্সট আমরা দেখব যে সমস্ত আমাদের যে টার্মগুলো রয়েছে খেলা থেকে, সেই টার্মগুলো জিজ্ঞাসা করা হয়। যেমন অ্যাসেজ, যেটা কিন্তু আমরা ক্রিকেটের থেকে আমরা দেখতে পাই, এটা স্ম্যাশ, এটা ভলিবল থেকে পাই। কেডল, যেটা গলফ থেকে পাই। ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই, ঠিক আছে? এই যে টার্মগুলো, এগুলো সব সাঁতার থেকে পাই। নক আউট বা জ্যাব, এগুলো কিন্তু পাই বক্সিং থেকে। আর এই জ্যাব কথাটা কিন্তু অলরেডি আমাদের পিএসসিতে সামথিং তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে। আর এগুলো কিন্তু আরআরবি বিভিন্ন এক্সামে এসেছে। LBW, যেটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত, আমরা সকলেই জানি। পাইভট টি, যেটা কিন্তু রয়েছে, এগুলো গল্ফের সাথে সম্পর্কিত। পরের কোশ্চেন যেটা আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছিল? তো যেটা রয়েছে অস্পৃশ্যতা যে দূরীকরণের কথা বলা হয়েছিল, এটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছিল? এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন দেওয়া হলো। অবশ্যই বারবার এই কোশ্চেনটা আমরা আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে, তোমরা অবশ্যই এটা হোমওয়ার্কে এই কোশ্চেনের অ্যান্সারটা দেবে, ঠিক আছে? এটা পলিটি থেকে ছিল, আর পলিটি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন অলরেডি আমাদের করানো রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু যারা ক্লাস দেখছো, তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকলের সমস্ত বন্ধুদের সাথে। যদি ভালো লাগে একটা লাইক এখনই করে দাও। আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের এক্সাম রয়েছে সামনে, অবশ্যই আগের ক্লাসগুলো যে কোনো এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে দেখে নাও। চ্যানেলে কিন্তু প্লেলিস্ট অলরেডি কিন্তু করানো রয়েছে, ঠিক আছে? এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ফেসবুক পেজটা ফলো করে রাখবে, এখানে কারেন্টের ইম্পর্টেন্ট টপিক তোমরা পেয়ে যাবে এবং তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। তো অবশ্যই তোমরা AIR একাডেমি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ এখানে কিন্তু এনটিপিসি পরবর্তী যে স্ক্রিপ্টগুলো সেগুলো কিন্তু আসতে থাকবে। 1 মাস মতো টাইম আছে, 1 মাসের মধ্যে তোমাদের এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই তোমরা এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে, পরবর্তী স্ক্রিপ্টগুলো কিন্তু এখানে আসতে থাকবে। প্রতিদিন সকালের দিকে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? আর এই যে সমস্ত PDF আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, তোমাদের যার যেটা প্রয়োজন আছে অবশ্যই দেখে নেবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ধন্যবাদ।